মনোযোগের সাথে যতটুকু সম্ভব উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। 5 আগস্টের পর 95 দিন ওবায়দুল কাদের বাংলাদেশ অবস্থান করলো। 8 নভেম্বর সে দেশ ত্যাগ করলো। ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে যারা সাহায্য করলো তাদেরকে খুঁজে বের করতে বাংলাদেশ জামাত ইসলামীর কোনো বিবৃতি আসলো না কেন? কারণ আসলেই এটা সত্য কি না সেটা তো এখনো নিশ্চিত হওয়া যায় নাই। নিশ্চিত হলে আমরা তখন বিবৃতি দেবো ইনশাআল্লাহ। এটা আসছে বিভিন্ন কথা, কিন্তু এটা একদম সুনিশ্চিত যে উনি ছিলেন 3 মাস 4 মাস ছিলেন পরে গেছেন, এটা এখনও সহি দাবি দ্বারা সাবেত হয় নাই আর কি। এটা এখনও মানে সন্দেহজনক অবস্থায় আছে আর কি। এটা বললাম না যে মজু হাদিস বা গরিব হাদিস। রাজশাহীর সাবেক শিবির সভাপতিকে সম্প্রতিকালে ডান্ডাবেড়ি সহকারে কোর্টে হাজির করা হলো। বাংলাদেশ জামাত ইসলামীর কোনো প্রতিক্রিয়া দেখি নাই কেন? এটা পুরাতন নিউজ, ফেসবুকে আসছে। আপনারা ফেসবুক যোদ্ধা, তার ওই আগেরটা দেখছেন। এটা 2010 সালে যারা আনা হবে মনে করেন 18 ডিসেম্বর, আবার 18 ডিসেম্বর এটা আসবে 2024 সালেও। এটা বুঝেন তো আপনারা? সবাই বুঝেন না, আমার মতো অনেকে বুঝেন না আপনারা। এটা আমিও মাঝখানে এবার কনফিউশন হয়েছিলাম যে আমার হঠাৎ করে দেখাইছে যে আমি হাত কড়া লাগে আমার রেভিনিউ দিতেছে। আমার বললো আপনার কালকে দিলাম রেভিনিউ দিতেছে, আপনি দিকে আবার এখানে হলো। এটা হইল 13 সালের, 13 সালেরটা আবার 23 সালে আপনি দেখছেন। এটাই ফেসবুক অটো আসে আর কি। এগুলো প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এখনও ফেসিবাদী শক্তি যথাক্রমে ওসি, এসপি, ইউএনও, টিএনও, ডিসি 5 আগস্ট থেকে 18 ডিসেম্বর এতদিন অতিবাহিত হলো, এখন পর্যন্ত প্রশাসন রদবদল হলো না কেন? বাংলাদেশ জামাত ইসলামীর ভূমিকা কি? হয় নাই এই কারণেই যে এই যে দুদর্শ যে সরকার ছিল 15 বৎসর, 15.5 বৎসরে ডিএনএ টেস্ট করে তাদের লুক নিছে। দুর্বলতম কোনো সম্পর্ক আমাদের সাথে বা বিএনপির সাথে থাকলেও এদেরকে আর চাকরিতে রাখে নাই। এখন এই যারা নমিনেশন পেয়েছিলেন, যারা নিযুক্ত হয়েছিলেন, এরাই তো বিভিন্ন পর্যায়ে চলে আসছেন এখন। সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, তারপরে অন্যান্য যেগুলো আছে আর কি। তো এখন দেখা গেছে যে এদেরকে যদি সরানো হয়, আচ্ছা এখানে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আছে যে ডেকোরাম অনুযায়ী প্রশাসনে যতটি পদে যতজন লোক থাকার কথা 3 গুণ লোক নিয়ে রাখছে সে। সচিব দরকার 30 জন, নিচে সেখানে 35, 40, 50 জন। অতিরিক্ত সচিব পোস্ট আছে 60টা, নিচে সেখানে 150টা। যুগ্ম সচিব পদ আছে 150টা, সেখানে আছে 350টা। মাঝখানেটা কার্টুন দিছে, আপনারা তো দেখেন নাই, যে এক চেয়ারে 3 জন বসে, একজন সামনে আর একজন ওইদিকে বসছে আর একজন এদিকে বসছে। মানে এইভাবে সরকার এবং রাষ্ট্র দুর্বৃত্তায়নের চূড়ান্ত পর্যায়ে গেছে আর। লোকগুলোর কোনো কাজ নাই, শুধু চাকরি নিয়ে চাকরি করে, বেতন পায়, সরকারের জনগণের টাকা নেয় আর। এখন এই লোকগুলোকে সরানো কঠিন। অনেককেই আপনারা দেখছেন ফোর্স রিটায়ারমেন্টে দেওয়া হয়েছে। সেকেন্ড হচ্ছে এত লোককে একসাথে পদায়ন করা খুব কঠিন, সরানো কঠিন, আবার নতুন লোক আনা কঠিন। চাইলে তো আপনি একজনকে নিতে পারবেন না। এরপরও প্রচুর লোককে বাইরে থেকে রিটায়ার্ডে ছিলেন তাদেরকে আনা হয়েছে। গত কয়েক বছরে যাদেরকে কোনো প্রমোশন দেওয়া হয় নাই, এদেরকে 2-3টা প্রমোশন দেওয়া হয়েছে। আমরাই বলেছি যেটা দিয়ে তাড়াতাড়ি আপনার ফুলফিল করেন। এরপরও প্রশাসন, আমলাতন্ত্র, এই সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে যারা আছেন এই মুহূর্তে সবাইকে সরানো যাচ্ছে না। স্বাভাবিকভাবে তারা এই সুবিধাটা পাচ্ছে। এতটুকু যে আগে অ্যাগ্রেসিভ ছিল, এখন নীরবে বসে আছে শয়তানি করে। ফাইল একটা গেলে হা দেখি কয়েকদিন পরে আসেন, তারপরে কি হয়। এইভাবে করে সরকারকে কোনো গতি যাতে না আসে কাজে, এই ধরনের একটা চক্রান্ত ষড়যন্ত্র তারা করে যাচ্ছে আর। তো এইটা নিয়ে ভাবা হচ্ছে কি করা যায়, যে এত লোককে সরানো, নতুন জায়গা, নতুন লোক আনা। নতুন লোক আনলে তাদের এক্সপিরিয়েন্সের বিষয় আছে, কাজ করার বিষয়, দায়িত্ব পালনের বিষয় আছে, অনেকগুলো জটিলতা আছে। তারপরও গত 4 মাস 4.5 মাসে মোটামুটি একটা বলা যায় যে কিছুটা গতি আনার চেষ্টা করা হচ্ছে। এটা কাভার হবে ইনশাল্লাহ, দোয়া করে। আমরা এগুলো নিয়ে বাইরে কথাবার্তা কম বলে, ইন্টারনালি যারা আছেন রিলেটেড তাদের সাথে কথাবার্তা বলে চেষ্টা করছি এগুলো নিয়ে একটা ইতিবাচক ভূমিকায় যাওয়া। এক্ষেত্রে আরও কিছু বিষয় আছে যে আমাদের আরও যারা রাজনৈতিক দল আছেন, বড় ছোট দল আছেন না, বন্ধু, সহকর্মী, সহযোগী ইত্যাদি নামে তো আছে, নাম বললাম না, বুঝতেছেন আপনারা। আকালবান্ধকে লিয়ে ইশারাই কাফি। তো এই চালাক লোকগুলো এদের সাথে আবার সম্পর্ক করছে, বলছে আমি তো আসলে আপনাদের লোক, বিপদে পড়ে আমি আওয়ামী লীগ হয়েছি, দিয়ে কিছু হাদিয়া তুফা দিচ্ছে, উনি বলতেছে যে এটা আমাদের লোক, অমুকের সৈনিক,
এই সেই সৈনিক হয়ে যায় তো সহজে সৈনিক চেঞ্জ হয়ে যায়। তো আমার সৈনিক, সুতরাং এর সরানো যাবে না। কিন্তু আমরা দেখতেছি গত 15 বছর এটা দস্যুপনার সাথে ছিল, স্বৈরাচারের দূষর ছিল, কিন্তু এখন তিনি অমুকের সৈনিক হয়ে গেছে। অমুকের সৈনিক হওয়ার কারণে এখন তাকে হাত দিলে তো মহামসজিদ মারামারি করা লাগে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, এই যুগে তো আর বিএনপি আর জামাত হওয়ার কোনো কারণ নাই। কে বুঝতে পারতেছেন আপনি, উনি আওয়ামী লীগ, তিনি সব কাজ টাজ করছেন। চেঞ্জ হওয়ার পর উনি বলতেছেন যে না, আসলে আমি তো ছাত্র দল ছিলাম, আমি ভয়ে কয়েকদিন এইগুলি হয়েছে, তারপরে আমার জনপ্রিয়তার কারণে আমার সভাপতি বানাইছে। এদূর হইলেও মেনে নেওয়া যাইতো। উনি যেহেতু এখন ছাত্র দল, তিনি বিরাট কুরবানি তার আছে, স্যাক্রিফাইস আছে, এই জন্য তিনি এখন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়ে গেছেন। ওই যে ছাত্রদল সম্পর্ক, লেনদেন, হাদিয়া তুফা, এই সব কিছু মিলে ওনাকে করছে। ওনারা করলে লাভ কি, উনি ওনার এই ছাত্র দলের এটা প্রমাণ করার জন্য ভবিষ্যতে বিএনপিকে খুব সুবিধা দেবেন। প্রচুর নিয়োগ হবে, নতুন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, কর্মচারী নিয়োগ, বুঝেন আপনারা, এগুলো শত শত লোক নেওয়া হবে, সেখানে ওনারা সুবিধা নেবেন। জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি। তো এই সমস্ত কারণে কিছু কিছু জায়গাতে রিফরমেশনটা করা যাচ্ছে না। আর দোয়া করেন, আমরা চেষ্টা করছি এগুলো বোঝানোর জন্য। এটা আমাদের জন্য আত্মঘাতী হবে। যে লোকটা গত 15 বছর দেশ এবং রাষ্ট্রের বিরুদ্ধে ভূমিকা রেখেছে, সে এখনও করবে। নামটা শুধু তার চেঞ্জ হবে, তার মার্কাটা সামনে, তার এই মানে সাইনবোর্ডটা শুধু চেঞ্জ হবে, ভিতর তো তার ঠিকই থাকতেছে। আসলে সে শয়তান, দুষ্ট, লুটেরা। এই লুটেরা আপনাদের সৈনিক হয়ে কোনো লাভ নাই, এই সৈনিক আত্মঘাতী সৈনিক হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে যে আগামী 5 কর্মদিবসের ভিতর বিডিআর হত্যা মামলার তদন্ত কমিশন গঠন হবে। প্রশ্ন হচ্ছে যে বিডিআর হত্যা মামলার তদন্ত কমিশনকে সহায়তা করার ক্ষেত্রে জামাত ইসলামী কেন্দ্রিকতার অভাব আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইসকন প্রশ্নে বাংলাদেশ জামাত ইসলামী নীরব কেন? নীরব আপনার কাছে নীরব, আমরা আমাদের কাছে সরব আছি। ভুল কথা এটা। আর বিডিআর হত্যা মামলা নিয়ে আমরাই কথা বলেছি যখন প্রধান উপদেষ্টার সাথে আমাদের মিটিং হয়, আমির জামাত সহ আমাদের একটা টিম দীর্ঘ সময় মিটিং হয়েছিল। আমরা এখানে ক্যাটাগরিক্যালি বলেছি কি কি কাজ করতে হবে এই সরকারকে, এর মধ্যে এটা একটা ছিল। এখানে আমরা বাস্তবতাকে সামনে রেখেই পরামর্শ দিয়েছি, যেহেতু এটা একটা স্পর্শকাতর বিষয়। আর্মি, বিডিআর দুটো প্রতিষ্ঠান, এদের পরস্পর একটা দ্বন্দ্ব আছে। পিলখানা ঘটনায় আর্মির 57 জন চৌকস অফিসার মার্ডার হয়েছেন। এখন বিডিআরের এটা দাবি করলে আর্মির সমস্যা হয়, আর্মি খেপে গেলে অন্য কোনো সমস্যা হয়। এই সবগুলোকে সামনে রেখে আমরা বলেছি একটা কমপ্লিট তদন্ত হোক, যে বাস্তবেই বাস্তবিক কী হয়েছে সেটা যাতে জাতি জানে। তাইলে তখন বের হয়ে আসবে যে বিডিআরের এই ঘটনা, পিলখানার এই ঘটনার মেসাকারটা কার ইঙ্গিতে, কার নির্দেশে, কার পরিকল্পনা হয়েছে, যেটা দীর্ঘদিন পরে এখন আপনারা দেখেছেন এইটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা ভিতরে ভিতরে কাজ করতে চাচ্ছি, বাইরে ফোকাসও আমাদের খুব দরকার নেই। কাজটা হওয়া উচিত, আমাদের নাম আমাদের দরকার নাই। আর যেহেতু এগুলোর মধ্যে খুব স্পর্শকাতর ইস্যু, আমাদের দেশের নিরাপত্তা, তারপরে পররাষ্ট্র কৌশল, প্রতিরক্ষা কৌশলের সাথে সম্পর্কযুক্ত, এই জন্য এগুলো নিয়ে খুব ভেবেচিন্তে আগাইতে হয়। কিছু কিছু দল আছে সকালে এক বিবৃতি, দুপুরে আরেকটা, রাত্রে আরেকটা, তাদের চেঞ্জ হতে কোনো সমস্যা নাই। 1 নম্বর একটা বলে, 2 নম্বর একটা বলে, 2.5 নম্বরকে আরেকটা বলে, 3.25 নম্বরকে আরেকটা বলে। আমরা তো এইরকম সাধারণত বলি না আর কি, ভেবে চিনতে আমরা কথাবার্তা বলি আর কি। ইসকন ইস্যুতে বাংলাদেশ জামাত ইসলামী নীরব না, সরবই আছে। যেভাবে যে ধরনের ভূমিকা রাখা উচিত আমরা সেই ধরনের রাখছি গিয়ে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি পোস্ট 16 ডিসেম্বরের ভারতের বিজয়, তার এই গর্হিত মন্তব্যের ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামী কোনো প্রতিবাদ করে নাই কেন? জামাত ইসলামী তো প্রতিবাদ, সমস্ত দেশ প্রতিবাদ করতেছে, এটাই তো সবচেয়ে ভালো। আমরা করলে দলটাকে হবে। তারপরে আমাদের সেক্রেটারি জেনারেল বিবৃতি দিয়েছেন, তো আপনারা দেখেন নাই। আমরা দিয়েছি, পুরো জাতি আলহামদুলিল্লাহ এই ব্যাপারে প্রতিবাদ মুখর আছে এবং আমরা থাকবো ইনশাআল্লাহ। এবং এই বিবৃতি দিয়ে মোদি সাহেব আমাদের জাতির মানুষের কাছে এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে 71 নিয়ে আমাদের যে বক্তব্য ছিল, যে উদ্বেগ ছিল আমাদের মুরব্বীদের, সেইটাই বাস্তব, সেটাই যথার্থ। আপনার তো আর বিবৃতির দরকার নেই, এইটাই বলতেছে যে জামাত ইসলামী 71-এ যেটা বুঝছে আমরা সেইটা এখন 31-এ বোঝার চেষ্টা করতেছি। এসে আমাদের 70 বছর 60 বছর লাগতেছে এটা বোঝার ক্ষেত্রে।
এবং এটা তো আমরা বারবার বলে আসতেছি। এখন যারা এই অগাস্ট বিপ্লব বা 24-এর বিপ্লবের যারা কলাকৌশলী ছাত্র নেতৃবৃন্দ, যুব নেতৃবৃন্দ, তারা তো এই কথাটাই রিপিটেডলি আনতেছেন যে আমরা আমাদের দেশকে, তার স্বাধীনতাকে কারো কাছে আমরা মাথা নত করবো নাকি। এই কথাটা আমরা আগে থেকে বলে আসছিলাম, এটা এখন আবার প্রমাণিত হচ্ছে। এবং ইসকন সহ এই সমস্ত ঘটনাতে একটা বড় ঝাঁকুনি খাইছে পুরো দেশ, দেখছেন কিনা আপনারা। মাঝখানেতে ছিল খাই খাই বা ইত্যাদি ইত্যাদি। তারপরে এই ঘটনার কারণে একটা অসাধারণ ঐক্যের নমুনা আবার আমরা দেখেছি। এখানে আমাদের প্রধান উপদেষ্টা সহ তাদের টার্গেট ছিল যে প্রত্যেক দলের সাথে আলাদা বসবেন, বক্তব্য আসবে। আমরাই পরামর্শ দিয়েছি যে না, আলাদা বসলে এই রেজাল্ট পাবেন না, এবং সবাইকে ডাকেন। আমরা যে জাতি ঐক্যবদ্ধ আছে আমাদের নিরাপত্তা ইস্যুতে, জাতীয় ইস্যুতে, এটা প্রমাণ হবে কি। ওনারা ভয় ছিলেন যে সবাই আসবে কিনা। আলহামদুলিল্লাহ, স্বৈরাচারের দূষর ছাড়া আর সবাই ছিল সেখানে। দেখছেন ডান বাম ইসলামী সব মিলে কেউ বাদ পড়ে না। এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় একটা অর্জন হচ্ছে এটা, আলহামদুলিল্লাহ। তো এই জন্য যে দ্বিধাদ্বন্দ্ব মাঝখানে একটু তৈরি হয়েছিল এই বিপ্লবের পরে, সেটা আলহামদুলিল্লাহ চলে গেছে, দূরীভূত হয়ে গেছে, এবং একটা জাতীয় ঐক্য আমরা আসছে। এটা একটা বিরাট মেসেজ সমস্ত দুনিয়াতে। এই মেসেজের কারণেই পররাষ্ট্র সচিব আসছেন, ওই পার থেকে উড়ে আসছেন, মিনমিন ভাষায় কিছু কথাবার্তা বলছেন, সেনাবাহিনীর সাথে ওনাকে দেখা করছেন। কি বলছেন আমরা জানবো, এগুলো সব মিলেই। তো সব মিলে এটা একটা বিরাট বড় ধরনের মেসেজ ছিল, একটা শিক্ষা ছিল, লেসন ছিল, যে একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে তাকে চক্রান্ত ষড়যন্ত্র করে কিছু করা যায় না। ধমক টমক দিয়ে লাপটাপ নাই। আমরা মানুষ কম, দেশ ছোট, সহায় সম্পদ কম, কিন্তু আমাদের ইউনিটি আছে। এই ইউনিটি আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা এটাকেই চাচ্ছি যাতে এটা সবসময় শক্ত থাকে আর কি। তারপরে বিডিআর হত্যা মামলা জাহি কমান্ড কর্তৃক তদন্ত কমিশন বাতিল করা, প্রশ্নটি তদন্ত কমিশনের প্রধানের পর বাংলাদেশ জামাত ইসলামী এসে গেছে। আর কিছু আছে? জি, অনেক প্রশ্ন দিয়ে দেন একসাথে, তো সংক্ষিপ্ত যতটুকু পারি। মৌলানা এটিএম মাজহারুল ইসলাম ভাইয়ের জামিনের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? জি, ওনারটা তো নর্মালি আপনারা জানেন যে আমরা অ্যাপিলেট ডিভিশনের রায়ের পরে সর্বশেষটা ছিল যে রিভিউ করা, এটা আইনি একটা স্টেপ। তো আমরা রিভিউ করেছিলাম, রিভিউ শুনানি হয় নাই। এই শুনানির তারিখটা আসছে, আমরা প্রাথমিক শুনানি করেছি। তো এই রিভিউর সাথে যেহেতু এটা ট্রাইব্যুনালের মামলা, এই জন্য ট্রাইব্যুনালের প্রসিকিউটর, ট্রাইব্যুনালের পক্ষ থেকে থাকতে হয়। সর্বশেষ যেটা তারিখ ছিল সেই তারিখে উনি থাকতে পারেন। অ্যাডভোকেট তাজুল ইসলাম আমেরিকায় ছিলেন, ইংল্যান্ড ছিলেন, থাকতে পারেন নাই। তো এটা ইনশাল্লাহ দোয়া করেন। আমরা খুব তাড়াহুড়া করছি না, স্বাভাবিক গতিতেই যাতে এটা সমাপ্ত হয় আমরা সেটাই চাচ্ছি। এইটাকে কেন্দ্র করে যাতে কোনো ইস্যু তৈরি না হয়। আমাদের আরও অনেক বড় বড় এজেন্ডা আছে, আমাদের এই দায়িত্বশীলেরও মুক্ত হওয়া উচিত, মুক্ত আমরা করতে চাই। আবার যাতে এটাকে কেন্দ্র করে কোনো ইস্যু তারা তৈরি না করে, আমরা দুইটাই চেক অ্যান্ড ব্যালেন্স মানে খুব সতর্কতার সাথে আমরা করছি গিয়ে। আর একটা বিষয় বাইদে ভাই বলে রাখি, উনি এখন ভালো আছেন, সুস্থ আছেন, উনি এখন কারাগারে নাই, চিকিৎসাধীন অবস্থায় ভালো একটা জায়গায় আছেন। কোন জায়গায় বললাম না, আপনাদেরকে আবার দলবাদের সাইনে হাজির হয়ে যাবেন গিয়ে। এই চেঞ্জ হওয়ার পরে ওনাকে আমরা সেখানে নিয়ে গেছি, সুন্দর এয়ার কন্ডিশন, একটা ভালো রুম, বড় একটা ভিআইপি ক্যাবিন, সব মিলে আলহামদুলিল্লাহ উনি চিকিৎসা, খাওয়া দাওয়া, আমাদের বোনরা প্রতিদিন ওনার জন্য একদম পুরো লিস্ট করে সকালে নাস্তা খেয়ে দেবেন, দুপুরে খাবার খেয়ে দেবেন, রাতের খাবার খেয়ে দেবেন, ধারাবাহিকভাবে যাচ্ছে। যে আপনি 10-12 বছর 15 বছর কষ্ট করছেন, এখন আমাদের পক্ষ থেকে আমরা একটু কিছুটা হলে চেষ্টা করছি গিয়ে। এতটুকু জেনে রাখেন, আর জানার চেষ্টা করবেন না কোথায় আছে, বুঝছেন। এটা আবার ফেসবুকে দিয়ে বসবে কে, তারপরে আরেক সমস্যা হবে, বের হয়ে যাবেন ইনশাল্লাহ। সাংবাদিক ইলিয়াস কেন্দ্রীয় এক নেতাকে নাম উল্লেখ করেছেন, অডিও কি লেখছেন, একটা তাকে নালিশ তাহের ব্যাপারে বলেছি, এটা তো আমরা বিবৃতি দিয়েছি। এই সমস্ত সাংবাদিকদের তো আসলে গ্রামার বোঝা বড় কঠিন, ফেকা, কখন মেজাজ শরীফ কি হয় বোঝা বড় কঠিন আর কি। তো সব মিলিয়ে আমরা চলতেছি, কি করেন, বিবৃতি দিছি আমরা। এগুলা বলার খাতিরে বলা আসছে, এগুলো তো কিছুই না। আর একটা কথা কালকে বলছি আপনাদের দায়িত্বশীলদের একটা মিটিংয়ে, ডিপ্লোম্যাটিক কন্ট্যাক্ট বুঝেন তো আপনারা, এগুলা খুব স্পর্শকাতর বিষয়। বিভিন্ন দেশের ডিপ্লোম্যাটদের সাথে, অ্যাম্বাসেডারদের সাথে, ফরেন অ্যাফেয়ারের সাথে আমাদের কথা বলতে বসতে হয়। তো এগুলো এত স্পর্শকাতর, আমরা সব সময় বলি না। দায়িত্বশীলদের একটা টিম কাজ করেন, পুরো সংগঠনও এগুলো এত বেশি বুঝেন না, বোঝানোর কথা না, আমরা বুঝাই না। তো অনেকে যখন জানেন, দেখেন হ্যাঁ তলে তলে উনি সম্পর্ক রাখতেছে, আসলে এটা তলে তলে সংগঠনের সিদ্ধান্তের ভিত্তিতে হচ্ছে। এটা যদি আপনি মাইক দিয়ে ঘোষণা দিয়ে যান দেখা করতে, এলে দেখা করতে তো দেবে না। এগুলোর একটা আছে, একটা সিস্টেম আছে আর কি, সেটা ফলো করা হয়।
ইসলামী দলগুলোর মধ্যকার বৃহত্তর জোট হওয়ার বিষয়ে অগ্রগতি কতটুকু, সে জোট যদি শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করে তাহলে জামাত প্রার্থীর ক্ষেত্রে পক্ষে অন্যান্য ইসলামী দলগুলোর নেতাকর্মীরা কাজ করবে ইনশাআল্লাহ, এমন নিশ্চয়তা কতটুকু? এই নিশ্চয়তা কতটুকু আছে যে তাদের সাথে আমরা কাজ করব? আমাদের মধ্যেও তো আলহামদুলিল্লাহ যোদ্ধা আছেন না? কিছু বললেই আমরা যুদ্ধ নেমে পড়ি, ফেসবুক যোদ্ধা এরা। আমির জামাত নাম দিচ্ছেন ফেসবুক যোদ্ধা। আমরা এক্ষেত্রে চেষ্টা করছি যে ইসলামী দল, ইসলামী সংগঠন প্রতিষ্ঠান যারা আছেন, ব্যক্তি যারা আছেন, বড় বড় আকাবির তারা যাদেরকে বলে, আমরা তাদের সাথে একটা সম্পর্ক উন্নয়নের জন্য, যেটা গত 8-10 বছরে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো একটা মানে আসছে, এটা প্রাথমিক টার্গেট। এই জন্য আমরা কোনো মানে বলা যায় যে এমন কোনো ভাব দেখাই না যে আমরা খুব বড় কিছু, বরং আমরা খুব মানে কী বলে এটার নাম, অ্যাপিলিং ল্যাঙ্গুয়েজে যাই। হুজুর আসছে আপনার দোয়া নিতে, শুধু দোয়ার জন্য যায়, আর কোনো কিছু আপনি শুধু দোয়া করবেন। তো দোয়া করতে বললে তো আর কোনো সমস্যা নাই, এর চেয়ে আগাইলেই সমস্যা। আকিদা টাকিদাগুলো টানাটানি করলেই শেষ পর্যন্ত আপনি হাত থাকতে আর মুখের কারবার কেন লাগে যায়। তো আমরা এই নীতিতে চাচ্ছি, যদি আমাদের ভাইরা অনেকে এই নীতিগুলো বুঝেন না, তাদের মধ্যে একদলকে উস্কানি দেয়, এদের সাথে লাগো। তো এইটা যথেষ্ট ইমপ্রুভ হয়েছে। সব যারা আছেন, নাম বললাম না, যারা আছেন একদম বরিশাল, রাজশাহী, খুলনা, সিলেট, নোয়াখালী, চিটাগাং, সবার সাথে একটা চমৎকার ডেভেলপমেন্ট হয়েছে। আমরা চাচ্ছি যে সামনে নির্বাচনকে সামনে রেখে এটা যাতে আরও একটা ভালো মানে যায় আর কি। তারপরে নির্বাচন আসলে দেখা যাবে আমরা ঐক্য করব, যোগ করব না, পারস্পরিক একটা আন্ডারস্ট্যান্ডিং করব আসনগুলো নিয়ে। এগুলো নিয়ে আমাদের বিকল্প অনেকগুলো অপশন নিয়ে আমরা কাজ করছি। দোয়া করেন আল্লাহ যাতে জাতির জন্য এবং উম্মার জন্য, দেশের মানুষের জন্য এবং মুসলিম উম্মার জন্য কল্যাণ করে এমন সিদ্ধান্ত নেওয়ার তৌফিক আমাদের নেতৃবৃন্দকে দান করেন। বর্তমানে বাংলাদেশের যে সরকার আছে, জামাত ইসলামী, তাদের উপর পূর্ণ আস্থা আছে কিনা? আমাদের আস্থা তো আল্লাহর উপরই একমাত্র, আর বাকিদের উপর অবস্থার আলোকে ব্যবস্থা নেওয়া। এরা তো আর ভাই আমাদের সরকার না, এরা একটা বিশেষ পরিস্থিতিতে দায়িত্বে আসছেন। ওনারাও জানতেন না যে ওনারা আসবেন। বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন কর্নার থেকে তাদেরকে এখানে দেওয়া হয়েছে। এই যে সর্বশেষ 2-1 গেল না, এগুলা কি আসলে ইউনিস সাহেব নিছেন? আসলে কি আমরা দিছি? কে যে দিছে কেউ জানে না। এটা গাড়ি রেডি 5 জনের জন্য, ওই 3 জন নাই, আরও 2 জনের সে গাড়ি গিয়ে হাজির। কি ভুল করে গেছে না আসলেই গেছে? এটা বুঝতে পারছে কিনা? কোট প্যান্টটা এটাই পরে পদত্যাগ করে বসে আছেন 2-1 জন, যা আমারে নিবে ডেকে বলছে আপনি পদত্যাগ করেন, ঠিকঠাকভাবে বসে থাকেন, আপনার জন্য গাড়ি আসতেছে। নাম বললাম না, ABCDEFG যেগুলো আছে পার্টি। তো গাড়ি হাজির হয়েছে কি আরেকজনের কাছে। তো আমার কাছে বলতেছে জুবের ভাই এত কাঁচা কাজ করছে, এগুলো মোটেই কাঁচা কাজ না, এগুলো অনেক বড় অঙ্কের খেলা হচ্ছে এখানে, যেখানে আমি কিছু করতে পারবো না। এটা একটা বড় পরিকল্পনার অংশ হিসেবে এগুলো হয়েছে। তো এই জন্য তারপরে যারা আছেন আমরা তাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছি। ভালো কাজে, দেশের কল্যাণের কাজে ভূমিকা রাখবেন, আমরা সহযোগিতা করব। কোনো বাড়াবাড়ি করলে দেশ এবং জাতির ক্ষেত্রে যদি কোনো তারা নেতিবাচক কোনো কর্মসূচি নেন, ইসলাম দিন নিয়ে যদি কিছু করেন, তাহলে আমরা ছাড় দেব না। এটাও আমরা বলেছি গিয়ে, এটা ফেস টু ফেস যে সমস্ত মিটিংয়ে এই সমস্ত বিষয় আমরা বলেছি গিয়ে। বাংলাদেশ জামাত ইসলামীর ভারতের বিষয়ে আগের থেকে নমনীয় হয়ে গেল নাকি নিজামী সাইদি সাহেবের সময়ের তুলনায়? আমরা আগেও যেমন ছিলাম এখনও তেমন আছি। আমরা কোনো দেশের বিরুদ্ধে, কোনো দেশের জনগণের বিরুদ্ধে না, সেটা ভারত হোক আর পাকিস্তান হোক আর XYZ যেটাই হোক না কেন। আমরা আধিপত্যের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। আমরা আমাদের স্বার্থের পক্ষে কথা বলবো। আমরা আমাদের অবস্থানকে সম্মান এবং মর্যাদার সাথে তুলে ধরতে চাই। এটা সবসময় জামাত ইসলামীর বক্তব্য ছিল, যেটা এই বিপ্লবোত্তর সরকার এটাকে আলহামদুলিল্লাহ ওন করেছে। দেখছেন আপনারা, ইউনুস সাহেব প্রথমেই বলেছিলেন দায়িত্ব নেওয়ার আগেই যে আজকে বাংলাদেশে যদি মানে ডিস্টার্ব করা হয় তাইলে এই জায়গাগুলোও সমস্যা হবে। এটা তো ওনার কথা না, আসলে এটা দেশবাসীর মনের কথাই তিনি বলেছেন গিয়ে। তো এই জন্য আমাদের নীতির পরিবর্তন হয় নাই। আমরা আগে বলার সুযোগ পাইনি, এখন বলার সুযোগ পাচ্ছি। আমাদের বলাগুলোকে আগে মিডিয়া আসতো না, এখন মিডিয়াতে একটু ওনারা মেহরবানি করে দিচ্ছেন, এই জন্য আমাদের কথাগুলো আসছে। আপনারা যদি আমাদের আমিরে জামাতের বক্তব্য, সাংবাদিকদের সাথে তার মত বিনিময়, বিভিন্ন ইন্টারভিউগুলো ফলো করে, তাহলে এখানে দেখবেন আমাদের নীতিটাকে আমরা স্পষ্ট করেছি। এবং কয়েকটা হাই প্রোফাইল ডেলিগেশন ইন্ডিয়া থেকে আসছে, সাংবাদিকদের কভারেজে অন্যান্য সংস্থার লোকজন তাদের আসছে। এটা আমরা বুঝি যে কারা নাম সাংবাদিক, আসলে ভিতরে কে কোন সংস্থার। আমরা তাদের সাথে বসছি, কথা বলছি, আমাদের নীতি পলিসি নিয়ে আমরা খোলামেলা করছি। কিন্তু এদের মধ্যে তো মহা শয়তানের একদম বড়টা এদের মধ্যে, আসল শয়তান। এই জন্য তারা সব বুঝে
কিন্তু কার্যত তারা তাদের এখন নীতি থেকে সরে নেয়। সরে আসলে তাদের জন্য লাভ, না আসলে দেশবাসী ঐক্যবদ্ধ আছে, সুবিধা করতে পারবে না। দোয়া করেন ইনশাআল্লাহ। জামাত ইসলামী নিবন্ধনের কি অবস্থা? নিবন্ধন বা রেজিস্ট্রেশন মামলা আপনারা জানেন, ইতিমধ্যে আমরা এটা ফাইল করেছি, শুনানি হয়েছে। যেহেতু নির্বাচন কমিশনের সাথে রিলেটেড, নির্বাচন কমিশন তো ছিল না, রিসেন্ট নির্বাচন কমিশন ফরমেশন হয়েছে, তাদের আইনজীবীদের প্যানেল হয়েছে, 2টা হিয়ারিং হয়েছে। শেষ 15 দিন তো আমাদের হাইকোর্ট বন্ধ থাকে, আপনারা জানেন 15 তারিখ থেকে হাইকোর্ট বন্ধ হয়ে গেছে। তো এই 2 দফা শুনানিতে ফাইনাল হয় নাই, জানুয়ারিতে ফাইনাল হবে ইনশাআল্লাহ। আমরা পেয়ে যাবো, দোয়া করেন। রেজিস্ট্রেশনও পাবো, আমাদের মার্কাও পাবো ইনশাআল্লাহ। ভালো সুন্দর কল্যাণকর যেটা, সেটা যাতে আল্লাহ কবুল করেন। ক্যান্টনমেন্টের মধ্যে যে 650 জন আওয়ামী সন্ত্রাসী বাহিনী ছিল, তাদের নামের তালিকা কেন আজও আমরা জানতে পারিনি, এবং তারা ইন্ডিয়াতে পালালো কিভাবে, সে জবাবদিহিতা সেনাবাহিনীকে দিতে হবে। এ ব্যাপারে জামাত ইসলাম আপনারা আওয়াজ তুলেন, ইনশাআল্লাহ হবে। কাতারবাসী আওয়াজ তুলেন। বিষয়টা হচ্ছে যে তখন যে পরিস্থিতিটা ছিল, এরা তো মানে জানের বইকে এখানে আশ্রয় নিচ্ছে, না দিয়ে তো উপায় নেই। একজন মিনিস্টার যদি চায়, একজন এমপি যদি চায়, তখন তো পার্লামেন্ট বিলুপ্ত হয় নাই, ক্যাবিনেট বিলুপ্ত হয় নাই, বা নির্বাচিত প্রতিনিধি আরও যারা আছেন তারা আশ্রয় চাইছে, আশ্রয় তারা দিয়েছে। আশ্রয় দিয়ে তো মহাবিপদে পড়ছে। পাবলিক যে পরিমাণ খেপছে, এটা যদি জানাজানি হয়, তাইলে ওই যে 2 জনটা ধরছে প্রথম সুটকির বাজারের যে বলা যায় আর কি, সালমান এফ রহমান, এই মার্কা অবস্থা হয়ে যাবে। পাবলিক পিঠে এদেরকে সাইজ করে ফেলবে। ওই যে সাম জাস্টিস একজনের সিলেটের সীমান্তে ধরে দেশে না কলা পাতার উপর শুয়ে আছে, এই ভয়ে ওরা আর মুখ খুলে নাই। এর মধ্যে কিছু কারবার হয়েছে, টাকা পয়সা লেনদেন হয়েছে, মাল সাপ্লাই হয়েছে আর কি, আমদানি রফতানি যেটাকে বলে আর কি, কারবারটা রয়েছে। কিছু লোককে ওরা ধরে ধরে এনে দেয়। ওই যে হঠাৎ করে ধরে দেখছেন না, এটা কিন্তু আসলে তাদের হাতে আছে। হুট করে বলে ধানমন্ডি থেকে, কোনো সময় উত্তরা থাকে, কোনো সময় লালমাটিয়া থেকে ধরা পড়ছে, আসলে তাদের বাড়িতে ছিল, ভিতরে ছিল আর কি, এনে ধরে এনে দেয় আর কি। এখন আস্তে আস্তে পরিবেশ ভালো হচ্ছে, এই জন্য আস্তে আস্তে স্বীকার করতেছে। এরপরও একটা বড় ধরনের কিছু ঘটে গেছে আর কি, যে অনেকেই পালিয়ে গেছেন টাকা পয়সা দিয়ে, বিভিন্ন ম্যানেজেশন, সীমান্ত, পুলিশ টুলিশ ইত্যাদি ইত্যাদি মিলে আর কি। তো এগুলো এক সময় বের হবে ইনশাআল্লাহ। কারণ আর্মি তো নিজেই স্বীকার করেছে প্রেস কনফারেন্সে যে আমাদের হাতে এতজন লোক ছিলেন। এই লোককে এটা বিস্তারিত বলে নাই, রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, আমলারা ছিলেন, অনেকেই ছিলেন গিয়ে। তো এক সময় এই তথ্য আসবে, কারণ এই সমস্ত সফিস্টিকেটেড ফোর্স যারা আছে তারা সবগুলো রেকর্ড রাখতে হয়। তো সব রেকর্ড আছে, এক সময় এগুলো বেরিয়ে আসবে আর কি। আমাদের দেশে যেসব উপজেলা দুর্বল, সেসব জায়গায় প্রার্থী দেওয়া হবে কি? আমরা 300 আসনেই নমিনির মতামত নিচ্ছি, 300 আসনেই। আলহামদুলিল্লাহ, খুব খুশি সবাই, মাশাআল্লাহ। আমাদের কয়েকটা ওই যে বললাম অপশন নিয়ে কাজ করছি। একটা হচ্ছে যে নির্বাচনটা যদি পিআর পদ্ধতিতে হয়, এই যে জনপ্রতিনিধিত্বমূলক যেটা আনুপাতিক হার যেটাকে বলা হয়, যে একটা দল তার প্রতীক সামনে আনবে, পাবলিক ভোট দেবে, যে পরিমাণ ভোট পেল, সাপোজ একটা দল 20% ভোট পাইল, কাউন্টিং করে দেখলো সে 20% ভোট পাইছে, তাইলে 300 আসনে সে পাবে 3-20-60টা আসন। এই 60 জন কী হবে, আগে থেকে তালিকা দেওয়া লাগবে। 60 জনের তালিকা দেবে না, 300 জনের তালিকা দিতে পারে চাইলে, যে আমরা এই 300 আসনে দিচ্ছি 1 থেকে 300 পর্যন্ত, এই XYZ আলফা বিটা গামা এদের আমাদের প্রার্থী। পাবলিক দেখবে এদের নাম, ঠিকানা, বাড়িঘর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এদের আমলনামা ইত্যাদি যাচাই বাছাই করা হবে। তখন হাইয়েস্ট 60 জন তাদেরকে দেওয়া হবে। এটা হচ্ছে পিআর পদ্ধতি। পিআর পদ্ধতিতে আবার অনেকগুলো ফরম্যাট আছে। আমরা মিশ্র পদ্ধতিটা চাচ্ছি, একটা মোটামুটি চেক অ্যান্ড ব্যালেন্স পদ্ধতি, এই পদ্ধতিতে যেতে হয়। এটা বিএনপি ছাড়া বাকি সব দল একমত যে আনুপাতিক হারে নির্বাচনটা যাতে হয়। বিএনপি রাজি হচ্ছে না, কারণ ক্ষমতায় যেতে হলে এই পদ্ধতিতে একটা দল এককভাবে সরকার গঠন করা তার জন্য টাফ। 51% ভোট পাইতে হবে, 51% ভোট পাইলে সে 153টা পাবে। বুঝতে পারছেন? বিশাল বিষয়, চারটিখানি কথা। বাংলাদেশে 50% কেউ পায় না, 41-43 এই ধরনের % ভোটও দিতে পেরেছে। ভালো ভালো যে সমস্ত নির্বাচনগুলো খুব ফেয়ার হয়েছে আর কি। বিএনপি চাচ্ছে না, এই কারণেই, সঙ্গত কারণেই বিএনপি চাচ্ছে না, বাকি সব দল চাচ্ছে। কারণ এই সিস্টেমে ভোটটা কাউন্ট হয়, ভোটের সম্মান হয়, প্রতিটা ভোটের হিসাব আসে, এবং একটা চেক অ্যান্ড ব্যালেন্স পার্লামেন্ট হয়। দুর্বলতার একটা দিক আছে যে কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে একটা ঝুলন্ত সংসদ হওয়ার আশঙ্কা আছে, যে 5টা আসন নিয়ে একটা দল চেয়ে বসবে, 3 জন মন্ত্রী আমারে দেন,
আমার 2 জন মন্ত্রী দেন, এই দেন সেই দেন, ইত্যাদি ইত্যাদি সুযোগ সুবিধা চায়। কিন্তু স্বৈরাচার হওয়ার চেয়ে, হাসিনার মতো স্বৈরাচার, অতীতের যে সমস্ত স্বৈরাচার এরশাদ টেরশাদ হয়েছে, এই ধরনের হওয়ার চেয়ে এই পদ্ধতিটা ভালো। বর্তমান পৃথিবীতে 63-র উপরে দেশে আমরা সার্ভে করে দেখেছি এই পদ্ধতি আছে। তো আমরা এই সবগুলো অপশন নিয়ে কাজ করছি। এই জন্য 300 আসনেই আমাদের মতামত নেওয়া হচ্ছে, নমিনি ঠিক করা হচ্ছে, দায়িত্ব ভাগ বন্টন করে দেওয়া হচ্ছে। এর মধ্যে আবার ABCD আমরা ক্যাটাগরি করেছি, টপ প্রায়োরিটি এগুলো, সেকেন্ড প্রায়োরিটি এটা, থার্ড প্রায়োরিটি এটা, ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে এগুলো সব নিয়ে হচ্ছে। আর আপনাদের সবার দাওয়াত, সামনে আসেন ইনশাল্লাহ ইলেকশনের সময়। সংগঠনের নামে যে আলেমগুলো তাফসির মাহফিল করেন, আলেমগুলো সুন্দর হইল না যে আলেম সাহেবরা করেন, তারা অনেক সময় বেফাস কথা বলে। এই জন্য সংগঠন কী ধরনের পদক্ষেপ নিয়েছে, আমরা ওনাদের প্রতি সম্মান এবং মর্যাদা রেখেই মাঝে মাঝে ওনাদেরকে আমরা দাওয়াত দিই, আসেন, বসি, কথাবার্তা বলি। তো এই প্রক্রিয়াতে আসি, ওনাদের কাছ থেকে আমরা শুনি যে ওয়াজ নসিহত আপনারা যে সমস্ত বলেন, আমল কি শুধু আমরা করবো না, আরও লোকের করা উচিত আর কি। তো এগুলোর কারণে আলহামদুলিল্লাহ দিন দিন এগুলো ইমপ্রুভ হচ্ছে আর কি। শর্ত টর্ত বিভিন্ন কন্ডিশন দেয় না ওনারা। ট্রাইব্যুনাল এবং শাহবাগের বিচারের জন্য সংগঠন ব্যবস্থা, আমরা যে আজহার ভাইয়ের কথা শুনে এটা বলা উচিত ছিল যে আমরা ওভারঅল এই ট্রাইব্যুনাল, তার আইন, এখানে যারা বাদী হয়েছিলেন, একদল তো বাদী হয়েছে, সেখানে প্রসিকিউশনে ছিল, সাক্ষী ছিল, আমিরে জামাতের বক্তব্য আপনারা দেখেছেন, আমরা সবগুলোকে আইনের আওতায় আনবো ইনশাআল্লাহ। এই জন্য তাড়াহুড়া করলে এটা রেজাল্ট পাওয়া যাবে না। আজহার ভাইকে জামিন আমরা নিতে পারবো, কোর্টকে বলে দিয়ে দিতে পারে, একটু চাপাচাপি করলে দিয়ে দেবে, কিন্তু এটা দিয়ে এই বেনিফিট হবে না যেটা আমাদের উপর চরম জুলুম করেছে। এই যে মানুষগুলোকে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব সহ আমাদের নেতৃবৃন্দকে বৎসরের পর বৎসর রেখেছে, মিথ্যা মামলা, ভুয়া মামলা, মিথ্যা সাক্ষী, ভুয়া সাক্ষী, কি না করেছে ওরা, জীবন্ত মানুষগুলোকে হত্যা করেছে। এগুলো তো জাতি জানা উচিত, ভবিষ্যৎ প্রজন্ম জানা উচিত। তো এটাকে টোটালি আবার রিভার্স করা হবে ইনশাল্লাহ, দোয়া করে। আমরা সেই প্রক্রিয়ায় পুরো একটা টিম কাজ করছি, আইনজীবীদের একটা টিম, এটা নিয়ে পুরো কাজ হচ্ছে আর কি। উপদেষ্টাদের মধ্যে জামাতের কোনো সদস্য আছে কিনা, সবাই আমাদের, যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে ততক্ষণ আমাদের ওনারা। প্রশাসনিক নিয়োগের মধ্যে জামাতের কোনো লোক নিয়োগ করা যায় কিনা, জামাতের কোনো লোক নাই, সব ভালো লোক, ভালো আমলা, ভালো প্রশাসক হিসেবে ওনারা আছেন। আমরা জামাত ইসলামের নামে তো কাউরে দেই না, সেখানে কোনো দলেরই তারা না। কাতার কেন্দ্রীয় সম্মেলনে আমিরে জামাতের উপস্থিতি কামনা করছি, আমরা ওনাকে উপস্থিত পাবো কি ইনশাআল্লাহ। আমিরে জামাত, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল সবাইকে আমরা পাঠাবো ইনশাআল্লাহ। প্রস্তুতি নেন, বড়ইভাবে আলিশান করবেন, যাতে শুধু বাতাসে পর্দাটা উড়ে না যায়, বুঝছেন? শক্ত করে ব্যবস্থা রাখবেন ইনশাআল্লাহ। আমিরে জামাতের নিরাপত্তার ব্যাপারে জানতে চাই, নিরাপত্তা আরও বাড়ানো। নিরাপত্তা তো আল্লাহ দেবেন, আল্লাহর কাছে আমরা চাই, তারপরে মানবীয় দৃষ্টিতে আমরা চেষ্টা করছি আমিরে জামাত কেন্দ্রীয় নেতৃবৃন্দের। বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার ব্যবস্থাপনা এবং বাজার নিজেদের নিয়ন্ত্রণে রাখতে জামাতের কোনো মাস্টার প্ল্যান আছে কিনা? আছে। আমাদের পরিকল্পনার শিরোনাম হচ্ছে মানবতার সেবা, জানেন আপনারা? তা আমাদের পরিকল্পনার শিরোনামে দেওয়া আছে মানবতার সেবা ও রাষ্ট্র পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। ঠিক আছে, এই জন্য যা করা সব করা হচ্ছে নিয়মতান্ত্রিক পন্থায়। মিডিয়াতে আমিরে জামাত ছাড়া অন্য কোনো ব্যক্তিকে ফুকালে আনার কোনো পরিকল্পনা নেই কি, বা আমিরে জামাতের প্রতিনিধি পাচ্ছি না কেন, যে সেসব বক্তাদের ব্যাপারে কি পরিকল্পনা সংগঠন আছে? তো আপনারা দেখেন না, তো শুধু আমিরে জামাতটা দেখেন আর কি। আমিরে জামাত, নায়েবে আমির, বিশেষ করে ডাক্তার তাহের ভাই, সেক্রেটারি জেনারেল, এই 3 জন তো প্রতিনিয়তই আসেন, আর পাবলিসিটি সেক্রেটারি আমাদের টিমে এইভাবে ভাগ করে দেওয়া আছে, ওনারাই বেশি আসে। স্বাভাবিকভাবে একটা দলের প্রধানকে যেভাবে ফোকাস করবে, তার ডেপুটিকে সেভাবে ফোকাস করবে না, থার্ড, ফোর্থ, ফিফথ ম্যান সেইভাবে ফোকাস হবেন না, এটাই তো স্বাভাবিক। তো আমরা মনে করি সবাইকে সমান এন্টারটেনমেন্ট আপনারা দিবে না তো কি। তারপরে ব্যক্তির কথা উপস্থাপন, বুদ্ধিবৃত্তিক বা বিচক্ষণতার সাথে একটা বিষয় তুলে ধরা, সাংবাদিকদের পাল্লায় পড়ে ইজ্জত বাঁচানো চারটিখানি কথা না, কোনোদিন তো পড়েন নাই আপনারা, নাকানি চুবানি খাওয়া এরা। তো এই প্রস্তুতি তো সবার থাকে না, এই জন্য সবাই এগুলো ফেসও করে না, না করা আছে যে আপনার দেওয়ার দরকার নেই, আপনি ওইদিকে যুদ্ধ করেন, এই যুদ্ধ অন্য আরেকজন আছে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য সব ফ্রন্টের সব যোদ্ধা না, বুঝছেন? তিনি ট্যাঙ্ক চালায়, তিনি লাঠি নিয়ে যুদ্ধ করতে পারবেন না। ভারত অন্যান্য দেশের সাথে জামাত ইসলামীর পররাষ্ট্রনীতি সম্পর্কে জানতে চাই। আমাদের সবার সাথেই সুসম্পর্ক রাখার নীতিতে আমরা কাজ করছি। আমরা এই অভ্যুত্থান বা গণবিপ্লবের পর আমরা সবগুলো এমবেসিতে চিঠি দিয়েছি,
ফোন করেছি যে আমাদের অফিসটা দীর্ঘ 15 বছর বন্ধ ছিল, আপনারা মেহরবানি করে একটু পদধূলি দেন, এসে দেখেন যে আমরা কোথায় ছিলাম, কি অবস্থায় আছি। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন বড় বড় অনেক দেশ আসছেন, নিয়মিত এখন আসছেন। যারা আসতে পারছেন না তারা আমাদেরকে বলছেন যে আপনারা আসেন, আমাদের সাথে একটু বসেন, চাটা খান, ডাল ভাত খান ইত্যাদি দাওয়াত দেয়। আমরা মাঝে মাঝে যাই, তাদের এখানেও যাই, আবার আমাদের এখানে আসেন। ডিপ্লোম্যাটিক এই কন্ট্যাক্টগুলো আলহামদুলিল্লাহ অতীতের যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চভাবে হচ্ছে এখন। এটাকে আমরা অব্যাহত রাখতে চাচ্ছি। এক সময় যার নাম বললেন ভারত সহ ইনশাল্লাহ আসবেন। অলরেডি আমার সাথে আমাদের বিভিন্ন দায়িত্বশীলের সাথে যোগাযোগ আরম্ভ হয়ে গেছে গিয়ে, আমরাও ধীরে ধীরে এই প্রক্রিয়া যাচ্ছি। আমরা আমাদের কথা তুলে ধরতে চাই এবং আমরা তুলে ধরছি গিয়ে, সেখানে ওনারা আমাদের পলিসি নীতি, আমাদের মানে সামগ্রিক বিষয়গুলো তারা জানতে চান। জামাত ইসলামী কী চায়, কী পদক্ষেপ নেবে নারীদের ব্যাপারে, পর্দার ব্যাপারে, সন্ত্রাসের ব্যাপারে, এক্সট্রিমিজমের ব্যাপারে, এগুলো অনেকগুলো ইস্যুস আছে আর কি। এই সমস্ত ইস্যুসগুলোতে আমাদের ভূমিকা কি, এগুলো জানতে চান। আমরা সেই সমস্ত বিষয়গুলো তাদেরকে ক্লিয়ার করছি। আমাদের কয়েকটা ডেলিগেশন বিভিন্ন জায়গাতে গিয়েছেন। সম্প্রতি আমরা চীনে গিয়েছিলাম, আপনারা তো দেখেছেন, ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের ভাইয়ের নেতৃত্বে অসাধারণ একটা ভালো সফর হয়েছে। আরও বেশ কয়েকটা দেশের এই ধরনের অফার আছে, আমরা সেখানে ডেলিগেশন পাঠাচ্ছি। এটা জামাত ইসলামের ইতিহাসে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ প্রাপ্তির একটা অবস্থা আমরা যাচ্ছি। দোয়া করেন যাতে এটা অব্যাহত থাকে। মাজলুম ফিলিস্তিনি প্রশ্নে তুরস্ক কেন নীরব? আমরা রজব তাইয়িব এরদোগানকে খুবই ভালো জানতাম, তিনি কেন নীরব? নীরব না, তিনি তার অবস্থান থেকে তিনি ভূমিকা রাখছেন। একটা দেশ বা রাষ্ট্র বা তার সরকারের পলিসিটা কী হবে সেই দেশ বা রাষ্ট্র ঠিক করে। তার সাথে অন্য দেশের সম্পর্ক, সেই দেশের সম্পর্ক, তার বিদ্যমান নীতি পলিসি, এই সব কিছুকে সামনে রেখে করা হয়। তুরস্ক ন্যাটোর একটা সদস্য, আপনারা জানেন, একমাত্র মুসলিম দেশ যে তুরস্ক হচ্ছে ন্যাটোর সদস্য, দ্বিতীয় বৃহত্তম সদস্য ন্যাটোর। এটা আপনারা তো বুঝবেন না যে এটা কত বড় একটা বিষয়। তো এই অবস্থানে থেকে ন্যাটোর সবচেয়ে বড় শক্তিশালী দেশের আস্থাভাজন দেশ সেটা হচ্ছে ইসরায়েল। এটা তাদের তো মধ্যপ্রাচ্যের ঘোড়া, শয়তান। তো এখানে আপনি ভূমিকা রাখতে গেলে অনেকগুলো বিষয় আছে। এই জন্য যে কোনো দেশ বা সরকার এই সবগুলো বিষয়কে সামনে রেখে তার নীতি পলিসি ঠিক করে আর কি। বিভিন্ন জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী শিবিরের কর্মীদের হামলা হুমকি দেওয়া হচ্ছে, এসব ব্যাপারে সঙ্গে দৃষ্টিভঙ্গি কি? আমরা অতীতে এগুলো ফেস করেছি, এখনও করছি, সামনেও করবো ইনশাল্লাহ। ঠিক আছে, কোনো চিন্তার কোনো কারণ নেই। হিন্দু শাখা বললে কিছু আছে কিনা জামাত ইসলামী? জামাত ইসলামের কিন্তু হিন্দু শাখা নাই, হিন্দু সহযোগী সদস্য ফোরাম আছে, কর্মী হতে পারেন, তারা সদস্য হতে পারেন। আমাদের গঠনতন্ত্রে তার একটা ব্যাখ্যা দেওয়া আছে কীভাবে তিনি হবেন কে। আমরা হিন্দু না, সব অমুসলিমদেরকেই আমরা আমাদের সংগঠনের দাওয়াত দিই। আমাদের সাংগঠনিক প্রক্রিয়ার সাথে তাদেরকে সংগঠন, সংবিধান, রাষ্ট্রের বিদ্যমান নীতিকে সামনে রেখে আমরা কাজ করছি। কিছু কিছু বিষয় বেশি ফোকাস হয়ে যায় ইদানিং ওই যে মিডিয়া টিডিয়া ইত্যাদির কারণে। যতটুকু কাজ হয় এর চেয়ে বেশি হাইলাইট হয়ে যায়। অমুক জায়গায় এত হাজার আছে, অমুক জায়গায় এত শো আছে, কামের কাম কিছু নেই, শেষ পর্যন্ত বাজার ধরাই দিল, এটা নিয়ে এটা হুলুস তুলল, শেষ পর্যন্ত আমাদেরকে আত্মরক্ষামূলক অবস্থানে আসতে হয়। আমরা নীরবে কাজ করে ভাইদের মধ্যে আমাদের দাওয়াতকে পৌঁছে দিতে চাই। এই প্রক্রিয়া আছে, আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আগামী 21 তারিখ আমিরে জামাতকে নিয়ে আমরা সিলেট মহানগরে প্রায় 400 থেকে 500 অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হয়েছে বড় একটা হলে। তারা আমরা আশা করছি আসবেন ইনশাল্লাহ। এটা দীর্ঘদিনের চেষ্টার ফসল হচ্ছে এরা। তো এইভাবে ইন্টারনাল ইনডোর প্রোগ্রামগুলো আমরা করব। মত বিনিময় আমাদের সম্পর্কে জানেন, কথা বলেন, কোনো প্রশ্ন থাকলে, কোনো পরামর্শ আপনারা দেন। এই প্রক্রিয়া আছে। আপনারাও আপনাদের এলাকায় যোগাযোগ রাখেন। ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক সম্পর্ক গড়ে তুলতে পারলে ভুল বুঝাবুঝিটা দূর হবে। আমরা রক কাটি না, হাত কাটি না, আমরা অমুক করি না, তমুক করি না, এগুলো তো আপনার আচরণের মাধ্যমে প্রমাণ করতে হবে। মুখে বললে হবে যেন আমরা রক কাটি না, হাত কাটি না, আমরা কী করি না। আমাদেরকে দেখাতে হবে যে এরা মানুষ, এরা দেশের নাগরিক। দুইটা বিষয়, এরা মানুষ এবং এরা নাগরিক, তাদের অধিকার আছে দেশ এবং রাষ্ট্রের পক্ষ থেকে। তাইলে দেবেন ধীরে ধীরে এটা ইস্যু হয়ে আসছে, যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, ব্যাপক পরিবর্তন আলহামদুলিল্লাহ। আপনারা দেশে যারা হয়তো গিয়েছেন বা যারা দেখবেন যে 5 আগস্টের আগের বাংলাদেশ আর 5 আগস্টের পরে বাংলাদেশে আসলেই একটা মৌলিক পার্থক্য। আমাদের ব্যাপারে যে দুর্বলতা, দৃষ্টিভঙ্গি ইত্যাদি সীমাবদ্ধতা ছিল, অনেক চেঞ্জ হয়েছে। আমরা এটাকে ধীরে 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 আরও বেশি ভালো মানে অপটিমাম একটা মানে নিয়ে যেতে চাই। আল্লাহ যাতে তৌফিক দান করেন।